নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা কালো বউ। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। দাদা যেদিন বিবাহ করিয়া নববধূর সহিত গৃহে প্রত্যাবর্তন করিলেন, সেদিন পাড়ার মেয়ে মহলে একটা বিরাট সমালোচনার ধুম পড়িয়া গেল। বউ দেখিয়া পাড়ার মেয়ে পুরুষ সকলেই ছিছি করিতে লাগিল। অনেক প্রাচীনা, যাহারা ৩-২০ বৎসরেরও অধিককাল সংসারের গতিবিধি পর্যবেক্ষণ করিয়া আসিতেছেন, তাহারাও এক বাক্যে বলিয়া উঠিলেন, এই বয়সে তাহারা অনেক কালো কুৎসিত মেয়ে দেখিয়াছেন, কিন্তু এমনটি আর কখনো দেখেন নাই। পাড়ার লোকের এইরূপ মতামত শ্রবণে এবং নববধূর অদৃষ্টপূর্ব মসৃণিন্দিত বর্ণদর্শনে আমার লজ্জা ও ঘৃণার সীমা রহিল না। আমি বুঝিতে পারিলাম না, বাবা দেখিয়া শুনিয়া নারী নামে পরিচিত এই কুৎসিত জীবটাকে কি জন্য বধূরূপে ঘরে আনিতে সম্মত হইলেন। শেষে একদিন মাকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিয়াছিলাম যে বাবা নিতান্ত দায়ে পড়িয়াই এমন কাজটা করিয়াছেন। আমাদের বসত বাটিখানি ২৫০০ টাকায় বাঁধা পড়িয়াছিল। আর ২-৩ মাস টাকা দিতে না পারিলেই বাড়িখানি মহাজনের অধিকারে যাইত। আমাদের সকলকে পথে দাঁড়াইতে হইত। কাজেই বাবা ৩,০০০ নগদ মুদ্রার বিনিময়ে অক্ষয়বাবুর এই কন্যা রত্নটিকে ঘরে আনিতে বাধ্য হইয়াছেন। কিন্তু টাকাটাই কি বড় হইল? তুচ্ছ বাড়িখানার জন্য দাদার জীবনের সুখ শান্তিটা এরূপে নষ্ট করা কি ভালো হইয়াছে? আমি ছেলে মানুষ, সংসারে কোনটা ভালো কোনটা মন্দ তাহা কিরূপে বুঝিব? নববধূর পিতা অক্ষয়বাবু বড়লোক, হাইকোর্টের উকিল। কিন্তু বড়লোক হইলেই যে তাহার গৃহে সুন্দরী কন্যা জন্মগ্রহণ করিবে, বিধাতা অবশ্য এমন কোনো দলিলপত্র লিখিয়া দেন নাই। সুতরাং আমাদের ঘর আলো করিবার জন্য অক্ষয়বাবুর ঘরে এই কালো মেয়েটি জন্মিয়াছিল। একবার মার সঙ্গে পল্লীগ্রামে মামার বাড়ি গিয়াছিলাম। সেখানে অমাবস্যার ঘন ঘটাচ্ছন্ন নিশীতে যে বিরাট অন্ধকারের স্তূপ দেখিয়া শিহরিয়া উঠিয়াছিলাম, আজই এই নববধূকে দেখিয়া সেই অন্ধকারের কথা মনে পড়িয়া গেল। ইহার উপর সেই কালো বউটা, সেই অন্ধকারের উন্নত সংস্করণটা যখন আমাকে ঠাকুরপো বলিয়া ডাকিল, তখন রাগে আমার সর্বশরীর জ্বলিয়া উঠিল। সে বড়লোকের মেয়ে হইতে পারে, তাহার সর্বাঙ্গে সোনামুক্তার গহনাগুলো অমানিসার আকাশগাত্রে নক্ষত্রমালার ন্যায় দীপ্তি বিকাশ করিতে পারে, কিন্তু সে কিছুতেই আমাকে ঠাকুরপো বলিয়া সম্ভাষণ করিবার যোগ্য নয়। এই জন্যই তাহার সম্ভাষণের উত্তরে তাহাকে কালো বউ বলিয়া ডাকিয়া তাহার উপর আমার অবজ্ঞার ভাবটা বিশদরূপে বুঝাইয়া দিলাম। দেখিলাম এই বিবাহে বাবা ছাড়া আর কেহই সুখী নহে। দাদা যে আন্তরিক দুঃখিত, ইহা জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ প্রত্যাখ্যান দেখিয়া সকলেই স্পষ্ট বুঝিতে পারিল। বাবা এত করিয়া বাড়িখানাকে মহাজনের কবল হইতে রক্ষা করিলেন বটে, কিন্তু কালের করাল কবল হইতে আত্মরক্ষা করিয়া উহা ভোগ করিবার অবকাশ পাইলেন না। বিবাহের কয়েক মাস পরেই ৩ দিনের জ্বরে তিনি ইহলোক ত্যাগ করিতে বাধ্য হইলেন। মা কাঁদিতে কাঁদিতে বলিলেন, ওই অলক্ষণে কালো বউটাই যত সর্বনাশের মূল। আমিও মায়ের এই অনুমানের সম্পূর্ণ অনুমোদন করিলাম। দাদা অন্য চিন্তায় চমৎকৃত হইয়া বাবার আফিসের বড়বাবুর নিকট যাতায়াত করিতে লাগিলেন। অনেক হাঁটাহাঁটি কাঁদাকাটির পর দাদা পৈতৃক পদটি অধিকার করিতে সমর্থ হইলেন, কিন্তু বেতন 10 টাকা কমিয়া গেল।
ইহারও মূলে যে ওই অলক্ষণা কালো বউটার সংস্রব আছে, ইহা বুঝিতে কাহারও বিলম্ব হইল না। বাবার মৃত্যুর পর আরও 1 বৎসর কাটিয়া গেল, কিন্তু ইহার মধ্যে কালো বউকে একবারও আনা হইল না। তাহার কথা উঠিলেই দাদা ঘৃণায় মুখ ফিরাইতেন, সুতরাং তাহাকে আনিবার আবশ্যক কি? কখনো কোনো হিতৈষিণী প্রতিবেশিনী তাহাকে আনাইবার প্রস্তাব উপস্থিত করিলে মা তর্জন সহকারে বলিতেন, সে অলক্ষণে কাল পেঁচাকে আর বাড়ির দরজা মারাতে দেব না, আমি এবার নিজে দেখে ছেলের আর একটা বিয়ে দেব। কালো বউয়ের সংসর্গ অমনোনীত হইলেও দাদা কিন্তু পুনরায় দ্বার পরিগ্রহে অনেক আপত্তি করিলেন। কিন্তু শেষে যখন মাতার ও কন্যাদায়গ্রস্ত রায় মহাশয়ের অনুরোধে নিজে গিয়া পাত্রী দেখিয়া আসিলেন, তখন আর সম্মতি না দিয়া থাকিতে পারিলেন না। আমি মহোৎসাহে বিবাহের আয়োজনে প্রবৃত্ত হইলাম। দাদার বিবাহ হইয়া গেল। নূতন বউয়ের বাপ গরিব, তিনি একটি পয়সাও দিতে পারিলেন না। কিন্তু পয়সায় কি আসে যায়? পয়সা অনেক আসে, কিন্তু এমন সুন্দর বউ সহজে মেলে না। এবার বধূ রূপ দেখিয়া প্রতিবেশিনীরা শত মুখে প্রশংসা করিতে লাগিল। দাদার বিষাদ কালিমাচ্ছন্ন মুখে আবার সুখের হাসি ফুটিল। আমাদের আঁধার ঘর আলো হইল, আর সেই অশেষ সৌন্দর্যশালিনী নববধূর মুখে সুকোমল ঠাকুরপো সম্ভাষণ শুনিয়া আমি আপনাকে কৃতার্থ জ্ঞান করিলাম। কালো মেয়েটা জব্দ হওয়ায় আমার আনন্দের সীমা রহিল না। কিন্তু সে কালো মেয়েটার অপরাধ কি? অপরাধ গুরুতর। সে সুন্দর নয়, কুৎসিত। অনন্ত সুন্দরের অংশ এই জগৎ। এখানে কুৎসিতের স্থান নাই, সৌন্দর্যেরই একাধিপত্য। তাই অনন্ত সৌন্দর্যপূর্ণ বিশ্বরাজ্যে সৌন্দর্য পিপাসু মানব কুৎসিতের দিকে ফিরিয়া চায় না, কেবল সৌন্দর্য খুঁজিয়া বেড়ায়। জগতে যাহা কিছু সুন্দর দেখে তাহাতেই বিভোর হইয়া যায়, তাহাকেই আপনার করিয়া লইবার জন্য আকুল চিত্তে ছুটোছুটি করে। শেষে বিশ্বের শান্ত সৌন্দর্যে তৃপ্তি না পাইয়া অনন্ত সুন্দরের পায়ে লুটাইয়া পড়ে। সৌন্দর্য আবার একটা নয়, দুইটা। একটার স্থান বাহিরে, আর একটা থাকে অন্তরে। বাহিরের সৌন্দর্যটা আপনার মাদকতায় 2 দিনের জন্য উন্মাদ করিয়া রাখে, আর অন্তর সৌন্দর্য অনন্তকাল হৃদয়ে প্রীতির ধারা ঢালিয়া দেয়। উভয়ের সম্মিলনে মর্তে অমরার দৃশ্য আবির্ভূত হয়। কিন্তু তখন ছেলে বয়সে এতটা বুঝিতে পারি নাই। এখন সংসারের অনেক দেখিয়া শুনিয়া এটুকু বুঝিয়াছি। নূতন বউয়ের সৌন্দর্য দর্শনে প্রথম প্রথম বেশ আনন্দ পাইয়াছিলাম, কিন্তু অল্পদিন পরেই সে আনন্দ বিষাদে পরিণত হইল। হায়, জগতে বাহ্য সৌন্দর্যের সহিত অন্ত সৌন্দর্যের সমাবেশ কেন দেখা যায় না? একটা সৌন্দর্যের সমুজ্জ্বল শিখা ঘরে আসিল, এবং দাদা সে প্রদীপ্ত শিখায় ঝাঁপাইয়া পড়িয়া সম্পূর্ণরূপে আপনাকে হারাইয়া ফেলিলেন বটে, কিন্তু তাহার দ্বারা গৃহস্থালীর কোনো অংশই উজ্জ্বল হইল না। তাহা সুগঠিত ভাস্কর চিত্রের ন্যায় কেবল দর্শনেন্দ্রিয়ের পরিতৃপ্তিদায়ক হইয়া রহিল। সেদিন স্কুল হইতে ফিরিয়া আসিয়া দেখিলাম মার খুব জ্বর হইয়াছে। আমাদের আয় অল্প, সুতরাং বাড়িতে বেশি দাসী চাকর বা পাচক পাচিকা ছিল না। মা একাই রন্ধনাদি করিতেন, একটিমাত্র ঝি গৃহকার্যে তাহার সহায়তা করিত। আজ মার অসুখ, সুতরাং রাত্রির আহারের কোনো বন্দোবস্তই হয় নাই। অগত্যা আমি নূতন বউয়ের নিকট গিয়া বলিলাম, বৌদিদি, মার যে জ্বর। বৌদিদি তখন কেশবিন্যাসান্তে দর্পণের সম্মুখে দাঁড়াইয়া একখান শুভ্র তোয়ালের সাহায্যে মুখমার্জন করিতেছিলেন। কর্কশ তোয়ালের কঠিন সংঘর্ষণে তাহার গৌরবর্ণ সুকোমল গণ্ডদয় রক্তিমাভ হইয়া উঠিয়াছিল। বোধ হইতেছিল যেন আর একটু ঘর্ষণেই
চর্ম ভেদ করিয়া রক্তধারা ছুটিয়া বাহির হইবে। তথাপি বৌদিদির বিরাম নাই। তিনি সেই একইভাবে মুখ মুছিতে মুছিতে সংক্ষেপে আমার কথার উত্তর দিলেন। আমি বলিলাম, এখন রাত্রে খাওয়া দাওয়ার কি হবে? যেন একটু উপেক্ষার স্বরে নূতন বউ বলিলেন, সবার যা হয় আমারও তাই হবে। কথাটা শুনিয়া আমার একটু রাগ হইল। বলিলাম, আমি শুধু তোমার কথা জিজ্ঞাসা করিতেছি না, সকলের কথাই বলিতেছি। বাক্স হইতে টিপের কৌটা বাহির করিতে করিতে নূতন বউ যেন রাগতভাবে উত্তর করিলেন, সকলের কথা সকলে জানে, আমার নিজের কথাই নিজে জানি। আমি দেখিলাম এক্ষেত্রে কথা কাটাকাটি করিয়া কোনো ফল নাই। তখন রাগের ভাবটা কমাইয়া সহজ কথায় বলিলাম, যাই হোক, এখন রাঁধাবাড়া জোগাড় করতে হবে তো। রাঁধবে কে? তুমি। 7 দিন 7 রাত উপোস করতে হলেও নয়, ওসব আমার 7 পুরুষে জানে না। সামান্য দরিদ্র কন্যার এই বৃথা গর্বোক্তি শুনিয়া রাগে আমার সর্বশরীর জ্বলিয়া উঠিল। মুখের উপর বেশ কড়া রকমের একটা উত্তর দিতে ইচ্ছা হইল, কিন্তু দাদার রোষারক্ত নেত্র স্মৃতিপথে উদিত হওয়ায় অগত্যা সে ইচ্ছাকে দমন করিয়া সেখান হইতে চলিয়া আসিলাম। এখানে বলা আবশ্যক যে ইদানিং নূতন বউকে কিছু বলিলে দাদা তাহাকে সহজে ক্ষমা করিতে পারিতেন না। দাদা অফিস হইতে আসিয়া একটা টাকা ফেলিয়া দিলেন। দিনু ময়রার লুচি কচুরি সে রাত্রির মতো আমাদের ক্ষুণ্ণিবৃত্তি করিল। পরদিন সকালে মা উঠিয়া ভাত চড়াইলেন। আমি নিষেধ করিলাম, শুনিলেন না। বলিলেন, যদি 1 মুঠা ভাতে ভাতও করে দিতে পারি তবু তোদের কতকটা পেট ভরবে। মা ভাত চড়াইলেন বটে, কিন্তু আমাদের পেট ভরাইবার অবকাশ পাইলেন না। তাহার পূর্বেই কম্প দিয়া জ্বর আসিল। ভাতের হাঁড়ি উনানে বসিয়া রহিল। ক্রমে ভাত পুড়িয়া গন্ধ বাহির হইতে লাগিল। ঝি গিয়া 2-3 বার নূতন বউকে ডাকিল, কিন্তু তিনি আসিলেন না। শেষবারে শুনিতে পাইলাম দাদা ঝিকে ধমক দিয়া বলিতেছেন, মায়ের যেমন কাজ, জ্বর হয়েছে তো রাঁধতে যাওয়া কেন? আমি ঝির বহু উপদেশ অনুসারে অনেক কষ্টে হাঁড়িটাকে উনান হইতে নামাইয়া বাড়িখানাকে বিকট দুর্গন্ধের হাত হইতে রক্ষা করিলাম। সেদিন রাত্রিটাও দোকানের খাবারে কাটিয়া গেল। মার জ্বরের ক্রমশ বৃদ্ধি হওয়ায় পরদিন ডাক্তার ডাকা হইল। ডাক্তার আসিয়া ঔষধের ব্যবস্থা করিয়া গেলেন। স্কুল হইতে ফিরিবার সময় দেখিলাম আমাদের দরজা হইতে একখানা পালকি চলিয়া গেল। ভাবিলাম হয়তো পিসিমা মাকে দেখিতে আসিয়াছেন। আমি পরিবার ঘরে বই খাতা রাখিয়া তাড়াতাড়ি পিসিমাকে দেখিতে ছুটিলাম। কিন্তু মার ঘরের নিকট যাইতেই এ কি দেখিলাম, এ যে কালো বউ! আমি বিস্ময়ে স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া পড়িলাম। আমাকে সেভাবে দাঁড়াইতে দেখিয়া এবং আমার মুখে চোখে বিস্ময়ের চিহ্ন লক্ষ্য করিয়া কালো বউ ঈষৎ হাসিয়া বলিল, কি ঠাকুরপো, ভয় পেলে নাকি? তবু দিনের বেলা। আমি কি উত্তর দিব খুঁজিয়া পাইলাম না। কালো বউ বলিল, কিন্তু ভয় নাই, আমি মানুষ। কথার সঙ্গে সঙ্গে মৃদু হাস্য। এ কি সুন্দর হাস্য! নূতন বউয়ের রাঙা মুখে রাঙা ঠোঁটে লাল মেঘের কোলে বিজলি ছটার ন্যায় হাসির ছটা দেখিয়াছি, কিন্তু সে হাসি তো এমন সুন্দর, এত মিষ্টি নয়। কালো মেয়ে কি এমন সুন্দর হাসি হাসিতে পারে? সে হাসির এক একটা ছটা আসিয়া আমার অন্তরের অন্তরে বিদ্ধ হইতে লাগিল। মস্তক আপনা হইতে সেই কালো মেয়েটার পায়ের কাছে নত হইয়া পড়িল। কালো বউ হাসিয়া বলিল, আশীর্বাদ করি, রাঙা টুকটুকে বউ হোক। আমি লজ্জায় মুখ নামাইয়া বলিলাম, আর টুকটুকে বউয়ে বড় স্বাদ নাই। তুমি কখন এলে কালো বউ, বৌদিদি? কালো বউ বলিল,
বৌদিদি নয়, কালো বউ তোমারই একটু আগে এসেছে। তুমি কি মার অসুখের খবর শুনেছিলে? শুনেছি বই কি, তোমরা আমাকে একেবারে ভুলে গেলেও আমি তোমাদের ভুলতে পারি নাই, কাজেই খোঁজ খবরটা নিতে হয়। আবার সেই হাসি। কালো বউ কি না হাসিয়া থাকিতে পারে না? তাহার এই সরল স্বভাব মধুর হাসি যে আমার বুকে অনুতাপের শেল বিদ্ধ করে, তাহাও কি সে বোঝে না? তা শেলবিদ্ধ করুক আর যাহাই হোক, সে হাসিটা কিন্তু বড় মিষ্ট, বড়ই প্রাণস্পর্শী। কৃষ্ণ কাদম্বিনী বক্ষে বিদ্যুতের উজ্জ্বল বিকাশ দেখিয়াছি, নীল সরসী হৃদয়ে রক্তপদ্মের মধুর আন্দোলন দেখিয়াছি, হরিৎ পত্রান্তরালে গোলাপের মোহন হাসি লক্ষ্য করিয়াছি, কিন্তু কালো মেয়ের কালো মুখে এমন মিষ্ট হাসি আর কখনো দেখি নাই। কালো বউ বলিল, তোমাদের ঝির মুখে আমি প্রায়ই তোমাদের খবর পাই। কাল মার অসুখের খবর পেয়েছি, তাই আজ বাবাকে বলে ঝিকে সঙ্গে করে দেখতে এলাম। কালো বউ মার ঘরে ঢুকিল। আমি পরিবার ঘরে গিয়া বসিয়া আকাশ পাতাল ভাবিতে লাগিলাম। সন্ধ্যার পূর্বে ডাক্তার আসিয়া বলিলেন, রোগ কঠিন, টাইফয়েড ফিভার। শুনিয়া আমি ভয়ে হতবুদ্ধি হইয়া পড়িলাম। ডাক্তার যে সকল ব্যবস্থার কথা বলিয়া গেলেন, তাহার এক বর্ণও আমার মস্তিষ্কে প্রবেশ করিল না। কিন্তু কালো বউ দরজার পাশে দাঁড়াইয়া সকল কথা মনোযোগ সহকারে শুনিতে লাগিল। ডাক্তার চলিয়া গেলে আমি বলিলাম, কি হবে কালো বউ? কালো বউ বলিল, ভয় কি, ডাক্তারে অমন বাড়িয়ে বলে থাকে। এখন এদিকে তোমাদের খাওয়া দাওয়ার কোনো জোগাড় দেখছি না, তোমরা খাও কি? আমি হাসিয়া বলিলাম, হাওয়া। তাতে পেট ভরে? যখন না ভরে তখন দিনু ময়রার দোকানে যাই। সর্বনাশ, রাঁধা বাড়া হয় না? রাঁধবে কে? কেন, বাড়িতে কি আর লোক নাই? লোক আছে, কিন্তু রাঁধবার লোক কেউ নাই। হাসিতে হাসিতে কালো বউ বলিল, তা এখন তো সে লোক এসেছে, ঝিকে উনানে আগুন দিতে বলো। আমি সবিস্ময়ে বলিলাম, তুমি তুমি রাঁধবে? তাতে দোষ কি, আমার হাতে রান্না বোধ হয় আমার মতো কুৎসিত হবে না। আমি লজ্জায় যেন মরিয়া গেলাম। কালো বউ বলিতে লাগিল, তা তোমরা না খেতে পারো না খাবে, আমাকে তো খেতে হবে, আমি দোকানেরও জঞ্জালগুলো খেতে পারবো না। আমি ঝিকে ডাকিয়া উনানে আগুন দিতে বলিলাম। এমন সময় কালো বউয়ের বাপের বাড়ির ঝি আসিয়া বলিল, দিদিমণি, পালকি এসেছে। কালো বউ বলিল, ফিরিয়ে নিয়ে যা, আমার এখন 2-4 দিন যাওয়া হবে না। ঝি চলিয়া গেল। দাদা আফিস হইতে আসিয়া মার ঘরে কালো বউকে দেখিয়া বিস্মিত ও সন্ত্রস্ত হইয়া পড়িলেন। কালো বউ গলা পর্যন্ত ঘোমটা টানিয়া দিয়া একপাশে সরিয়া বসিল। দাদা আমাকে 2-একটা কথা জিজ্ঞাসা করিয়াই নিজের ঘরে চলিয়া গেলেন। কয়দিনের পর আজ ভাত খাইয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। সেদিন অনেক রাত্রি পর্যন্ত জাগিয়া ভাতগত প্রাণ বাঙালির ভাতের উপকারিতা সম্বন্ধে বিস্তর বৈজ্ঞানিক কারণ আবিষ্কার করিয়াছিলাম। কিন্তু লক্ষ্যবতীর কন্যা যে কিরূপে এমন সুন্দর রাঁধিতে শিখিল, তাহার কারণ কোনো বিজ্ঞানে বা মনস্তত্ত্বে খুঁজিয়া পাইলাম না। মার অসুখটা খুব সাংঘাতিক হইয়া উঠিয়াছিল, কিন্তু উপযুক্ত চিকিৎসা ও শুশ্রূষার গুণে তিনি এ যাত্রা রক্ষা পাইলেন। ডাক্তার বলিলেন, এমন উপযুক্ত শুশ্রূষা না হইলে কেবল ঔষধে এরূপ রোগী বাঁচিতে পারে না। বাস্তবিকই দেখিলাম, কালো বউয়ের প্রাণপণ শুশ্রূষাই এ যাত্রা মাকে কালের গ্রাস হইতে ফিরাইয়া আনিল। যেদিন হইতে রোগের বৃদ্ধি, সেই দিন হইতে কালো বউ আহার নিদ্রা ত্যাগ করিয়া মার শয্যা পার্শ্বে বসিয়াছিল এবং একনিষ্ঠ যোগীর ন্যায় অনন্য মনে রোগীর পরিচর্যায় ব্যাপৃত ছিল। কিন্তু ইহার মধ্যেও এক একবার উঠিয়া আমাদের আহারাদির উদ্যোগ করিয়া দিত।
এই সময়ে তাহার পরিশ্রম ও কার্যের শৃঙ্খলা দেখিলে মনে হইত যেন সে আজন্ম কঠোর পরিশ্রম এবং সাংসারিক কার্যে রীতিমতো অভ্যস্ত। নূতন বউ এ কয়দিন বড় একটা ঘরের বাহির হইতেন না। কেবল আহার্য প্রস্তুত হইলে অনেক ডাকাডাকির পর আসিয়া ক্ষুণ্ণিবৃত্তি করিয়া যাইতেন এবং সেই সময়ে অনুগ্রহ করিয়া কোনো কোনো দিন মার সংবাদ লইতেন। কালো বউ স্বহস্তে পরিবেশন করিয়া তাহাকে খাওয়াইত এবং হাসিয়া হাসিয়া নানা কথায় তাহার সহিত আলাপ করিতে যাইত। কিন্তু নূতন বউ আলাপে বড় একটা রাজি ছিলেন না। তিনি সংক্ষেপে গম্ভীরভাবে দুই একটা হ্যাঁ না দ্বারা কালো বউয়ের আলাপের প্রাণান্ত চেষ্টাকে পরাভূত করিয়া দিতেন। নূতন বউয়ের সঙ্গে আলাপের চেষ্টা করিলেও কিন্তু কালো বউকে একদিনও দাদার সম্মুখে বাহির হইতে দেখি নাই। দাদাকে দেখিলেই তাহার ঘোমটার বহর যথেষ্ট বাড়িয়া উঠিত। লুকাইবার স্থানাভাব হইলে ঘরের দেওয়ালের সঙ্গে যেন মিশিয়া যাইত। ইহাতে আমার বড়ই রাগ হইত। একদিন আর থাকিতে না পারিয়া বলিলাম, কালো বউ, এ তোমার বড় অন্যায়। কোনটা অন্যায় ঠাকুরপো? দাদাকে দেখলে এত লম্বা ঘোমটা টানো কেন? এ অমাবস্যা দেখলে পাছে কেউ ভয় পায়। কই, আমি তো ভয় পাই না। তুমি যে এখনো পূর্ণিমার আলো দেখো নাই। আগেই বলিয়াছি, কালো বউয়ের বাপ খুব বড় লোক। তিনি কন্যাকে বিস্তর অলঙ্কার দিয়াছিলেন। একদিন দেখিলাম কালো বউ নিজের সমস্ত অলঙ্কার নূতন বউকে পরাইয়া দিয়াছে। আমি রাগিয়া বলিলাম, এ কি কালো বউ? ঈষৎ হাসিয়া কালো বউ বলিল, কেমন সেজেছে বলো দেখি। আমি বলিলাম, যেন বানরের গলায় মুক্তোর মালা। হাসিতে হাসিতে কালো বউ বলিল, কিন্তু আর একজন বলবে মণিকাঞ্চনের সংযোগ। কালো বউ হাসিল বটে, কিন্তু সে হাসি চোখের জলে ভরা। আমার চক্ষু জলে ভিজিয়া আসিল। আমি ছুটিয়া পলাইলাম। মা বেশ সুস্থ হইয়া উঠিলেন। কালো বউ বাপের বাড়ি চলিয়া গেল। সে বৎসর কলিকাতায় বসন্তের খুব প্রাদুর্ভাব। দাদাও এই ভীষণ রোগে আক্রান্ত হইয়াছিলেন। রোগ ক্রমশ ভীষণ হইতে ভীষণতর হইয়া উঠিল। নানা দুশ্চিন্তা ও কষ্টের মধ্য দিয়া দিন কাটিতে লাগিল। এই সময় নূতন বউ একদিন তাহার পিত্রালয়ের নিকটবর্তী জাগ্রত শীতলা দেবীর পূজা দিতে গেলেন, কিন্তু আর ফিরিলেন না। আমি আনিতে গেলে তাহার পিতা বলিলেন, কি যেন শরৎবাবু, ও রোগটা বড়ই ছোঁয়াচে। বিশেষ মনোর এখনো টিকা হয় নাই, সুতরাং ওর সেখানে থাকা উচিত নয়। তোমরা যেন কিছু মনে করো না। আমি ফিরিয়া আসিয়া মাকে সব কথা খুলিয়া বলিলাম। শুনিয়া মা কাঁদিতে লাগিলেন। আমি বলিলাম, যা হবার হয়েছে, এখন কালো বউকে খবর দেওয়া যাক। মা বলিলেন, সে মুখ কি আর আমাদের আছে? মুখ থাক আর নাই থাক, কালো বউকে সংবাদ দিতে হইল। কেননা নূতন বউ একটা ভাবী অমঙ্গলের আশঙ্কায় আপনার অলঙ্কারপত্রের সহিত টাকা কড়ি যথাসর্বস্ব লইয়া চলিয়া গিয়াছিলেন। এমনকি দাদার চিকিৎসার পয়সাও রাখিয়া যান নাই। বলা বাহুল্য, দাদার সঞ্চয় ভাণ্ডার আর নূতন বউয়ের সঞ্চয় ভাণ্ডার পৃথক ছিল না। কালো বউ সংবাদ পাইবা মাত্র আসিয়া উপস্থিত হইল এবং বিনা বাক্যব্যয়ে দাদার রোগশয্যা অধিকার করিয়া বসিল। এখন আর তাহার লজ্জা নাই, আর তাহার মুখে ঘোমটা নাই। আমাদের আর্থিক অবস্থার কথা শুনিয়া নিজের হাত হইতে বালাজোড়া খুলিয়া দিল। তাহা বন্ধক রাখিয়া দাদার চিকিৎসা চালাইতে লাগিলাম। ক্রমেই তাহার আরও 2-3খানি গহনা পোদ্দারের বাক্সে আশ্রয় গ্রহণ করিল। প্রায় 1 মাস রোগভোগের পর দাদা অনেকটা সুস্থ হইয়া উঠিলেন। আমাদের আনন্দের সীমা রহিল না। কালো বউয়ের মুখে আবার হাসি ফুটিল। কিন্তু হায়, তাহা কয়দিনের জন্য। সহসা আমাদের আনন্দ বিষাদে পরিণত হইল। একদিন রাত্রে কালো বউয়ের জ্বর হইল।
2 দিন পরে বসন্ত দেখা দিল। কালো বউ শয্যাশায়ী হইল। এ সংবাদ পাইয়া অক্ষয়বাবু আসিলেন। তিনি কন্যাকে নিজ বাটিতে লইয়া যাইতে চাহিলেন, কিন্তু কালো বউ গেল না। পিতার প্রস্তাবের উত্তরে সে কেবলমাত্র বলিল, আমার কি এখানে মরবারও অধিকার নাই বাবা? অক্ষয়বাবু আর কিছু বলিতে পারিলেন না। তিনি ভালো ভালো ডাক্তার কবিরাজ আনিয়া কন্যার চিকিৎসা করাইতে লাগিলেন। কিন্তু হায়, যাহার কালের ডাক পড়িয়াছে, ঔষধে তাহার কি হইবে? কালো বউয়ের ব্যাধি সাংঘাতিক হইয়া উঠিল। সেদিন রাত্রিতে রোগীর অবস্থা যেন একটু ভালো বোধ হইল। আমি জাগিয়া বসিয়াছিলাম। অক্ষয়বাবুর বাড়ির ঝিম একপাশে পড়িয়া ঘুমাইতেছিল। আমি ডাকিলাম, বৌদিদি। রোগশীর্ণ অধরে একটু হাসির ক্ষীণ রেখা ছড়াইয়া ক্ষীণতর স্বরে কালো বউ বলিল, বৌদিদিকে কালো বউ বলো ঠাকুরপো। আমি বলিলাম, তুমি যদি কালো তবে সুন্দর কে? কালো বউ শুধু একটু হাসিল, একটু পরে বলিল, ওরা কেমন আছে ঠাকুরপো? ভালো আছে। এখনো সেরকম ভুল বকে? না, তবে ঘুম হতে উঠে জিজ্ঞাসা করছিল নূতন বউ কোথায়। দেখিলাম কালো বউয়ের ম্লান মুখটা যেন আরেকটু মলিন হইয়া গেল। একটু থামিয়া ডাকিল, ঠাকুরপো। বৌদিদি। আবার বৌদিদি? ক্ষমা করো বৌদিদি, আর আমি তোমায় কালো বউ বলতে পারবো না। আমার কিন্তু ওইটাই বেশ মিষ্টি লাগে। যাক, এখন আমার একটা শেষ কথা রাখবে? আমি শিহরিয়া উঠিলাম। বলিলাম, কি কথা? ওকে জানতে দিও না কে ওর সেবা করেছে। দাদা জানে সে নূতন বউ। তাই? তোমার এ অনুরোধ কেন বৌদিদি? একজনের সুখের স্বপ্ন ভেঙে দিয়ে ফল কি? আমি রাগতভাবে বলিলাম, ফল তোমাকে ত্যাগ করার প্রায়শ্চিত্ত। স্নিগ্ধ মধুর স্বরে কালো বউ বলিল, পাগল, বিবাহিতা স্ত্রীকে কি ত্যাগ করা যায়? 10টা বিয়ে করলেও তিনি আমার স্বামী। আমি কায় মনে প্রার্থনা করি তিনি সুখী হন। আর তুমি কি চিরদিনই এমনই অনাদরে? একটু হাসিয়া কালো বউ বলিল, দিন আর কোথায়, আমার যে সময় হয়ে এসেছে। আমি আর চোখের জল রাখিতে পারিলাম না। উঠিয়া বাহিরে আসিয়া ছেলে মানুষের মতো ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিলাম। সেই দিন শেষ রাত্রিতে কালো বউয়ের উপেক্ষিত ব্যথিত আত্মা শান্তিধামে চলিয়া গেল। সেই কতদিনের কথা। তাহার পর সংসারে কত দেখিয়াছি, কত ভুলিয়াছি, কিন্তু কালো বউয়ের মতো আর কিছু দেখিলাম না। কালো বউকে ভুলিতে পারিলাম না। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।